দর্শক আসসালামু আলাইকুম। আমি মুক্তাদির রশিদ আপনাদের সঙ্গে আছি আজকের আমার ইস্যু নিয়ে রোমিও স্পিকে। যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে কাজ করছেন তাদের জন্য হয়তো আমার এই ইউটিউব শো কোনো না কোনোভাবে হেল্প করতে পারে এবং আমি বাংলাদেশের রাজনীতিটাকে একটু আমার দৃষ্টিতে দেখতে চাই এবং সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আজকে আমি বেছে নিয়েছি বিএনপি কেন জনপ্রিয় দল এবং কেন জনপ্রিয় দল নয়। বাংলাদেশের বর্তমানে অনেকটাই ক্ষমতাসীন দল হিসেবে ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যদিও আমি দলটিকে কার্যত মনে করি একটি সাংগঠনিকভাবে দলটি এই মুহূর্তে অন্তত বিরোধী দলে অবস্থান করছে, কারণ জানেন যে এনসিপি নামে একটি রাজনৈতিক দল গঠন হয়েছে যেটি যার জন্য এই সরকারের এক ধরনের উদারত ভালোবাসা রয়েছে এবং তারা অনেকটা গোপনে গোপনে সেই ভালোবাসাটা রক্ষা করছে। সেই ভালোবাসার যখন একটি দল থাকে তাকে আমাকে অবশ্যই সরকারি দল বা কিংস পার্টি বলতে হয়। অন্যদিকে বিএনপি নামে যে দলটি আছে, যারা এখন অনেকটাই তাদের প্রকাশ বা তাদের ব্যবহারে মনে হয় যে তারা সরকারে এসে গিয়েছে বা সরকার গঠন করছে, এমন একটি মনোভাব নিয়ে তারা কাজ করছে। আমি দলটি সম্পর্কে সমালোচনা করলে হয়তো আমার এই দলটির অনেকেই, আমার যারা পছন্দের মানুষ আছেন, তারা আমার উপরে ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠবেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি যেহেতু ব্যক্তিগতভাবে কোনো দলের সাথে সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি জড়িত নই, বা কোনো দলের নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন সময় আমার ব্যক্তিগত সম্পর্ক থাকলেও কোনো দলকে যেহেতু আমি কোনো দলের আইডিয়াকে আমি যেহেতু টোটাল সাবস্ক্রাইব করি না, সো আমার জন্য সহজ হচ্ছে যে কোনো দলকে সমালোচনা করা, যে কোনো দলকে ভালো লাগলে সেটার প্রশংসা করা। রাজনৈতিক দল হিসেবে সবসময় আমি বিরোধী দলকে এক ধরনের প্রিভিলেজ দিতে চাই, কিন্তু আনফর্চুনেটলি এখন এই মুহূর্তে বাংলাদেশে কার্যত কোনো বিরোধী দল অবস্থান করছে না। যদি বিরোধী দল বলতে হয় সবগুলো দলকেই বলতে হবে, শুধু এনসিপি ছাড়া। আর এনসিপিকে মানে প্রধান রাজনৈতিক শক্তি বলার মতো পরিস্থিতি আসলে এখনো হয়ে ওঠেনি। আজকে আমরা বিএনপির বিভিন্ন সমালোচনা করতে চাই এবং বিএনপি কেন জনপ্রিয় দল নয়, কেন বিএনপি ভবিষ্যৎটা ভালো নয়, সেগুলোই আমরা আগামী 10 থেকে 15 মিনিট সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখা ভালো যে বিএনপি একটি মধ্যবিত্ত শ্রেণী, মধ্যবিত্ত বা ওয়ার্কিং ক্লাস, এইরকম মানুষগুলোর বেসিক্যালি একটি রাজনৈতিক দল। যদি আপনি বলেন যে বাংলাদেশের এলিট একসময় যে রাজনৈতিক দলগুলো ছিল, মুসলিম লীগ নাম আসতে পারে এবং জামাত ইসলামী বাংলাদেশ, এইটা সামহাট মানে ভেরি এলিট সেন্ট্রিক পলিটিক্যাল পার্টি। আর একেবারে দিনমজুর খেটে খাওয়া মানুষ এবং মাঠের কৃষক শ্রমিকদের ঐক্যবদ্ধ একটি দল ছিল আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগ গত 15 বছর সম্পদশালী হয়ে, বিত্তশালী হয়ে তার আসল যে চরিত্র তা হারিয়ে এখন মূলত একটি অত্যন্ত স্বৈরাচারী একটি দল যেরকম হয়েছে, অত্যন্ত ধনীদের একটি দল হিসেবে সে পরিণত হয়েছে। হোয়ারাজ আমার কাছে মনে হয়েছে বিএনপি একদমই মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে আসা, মধ্যবিত্ত মানসিকতা থেকে গড়ে ওঠা এবং ওয়ার্কিং ক্লাস বা পেশাজীবী শ্রমজীবী মানুষগুলো, তাদের একটি রাজনৈতিক দল হচ্ছে মূলত এই সংগঠনটি হচ্ছে জাতীয়তাবাদী দল। আপনারা জানেন যে 80-র দশক, 70-এর দশকের দিকে এবং 80-এর দশকের বিভিন্ন পর্যায়ক্রমে এই দলটি গড়ে উঠেছে এবং দলের ভেতরে বিভিন্ন ধরনের আদর্শের মানুষ একসময় ভিড় করেছিল এবং তার ভিত্তিতেই দলটি একসময় শক্তিশালী দল হিসেবে 90-এর দশকের প্রথম অধ্যায়ে তারা নির্বাচনের মধ্য দিয়ে শাসন করেছে এবং সবচাইতে সুন্দর সময় বলা হয় যে 90-এর দশক, সেই দশকের প্রথম অর্ধে তারা করেছেন এবং তারপরে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল এবং সেটা ব্যর্থ হয়েছে এবং 96-এ আরেকটি দ্বিতীয় নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
এরপর 2001 সালে বিএনপির ক্ষমতায় আসা এবং বিএনপির সেই সময় তার যে ভয়ার্ত ভূমিকা সে রেখেছে, তার যে অপরাধপ্রবণ মানসিকতা দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার এক ধরনের সহায়তা করেছে প্রচ্ছন্নভাবে, তার জন্য সে দীর্ঘমেয়াদে রাজনৈতিক দামাদল থেকে বা রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে না ফেললেও সরকার গঠনের বা সরকারে আসার মতো পরিস্থিতিতে আর কখনো সে সুযোগ পায়নি। এবং আপনারা জানেন যে বিএনপি রাজনৈতিক দল হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে গত 15 বছর ধরে। নির্যাতন, নিপীড়ন, অসহায়ত্ব তাদের যেন একদম প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছিল। শত শত মায়ের বুক খালি হয়েছে, মারা গেছে, গুম হয়েছে, এখনো 200 থেকে 300 মানুষের হদিস নেই, যাদের একটা বড় অংশই বিএনপির নেতাকর্মী। আপনারা জানেন যারা অধিকাংশই যারা ঢাকা, কুমিল্লা, চিটাগং, কুষ্টিয়া এই সমস্ত এলাকায় বিএনপির জন্য নেতৃত্ব দিয়েছে, সংগ্রাম করেছে, তাদেরকেই মূলত মিসিং করা হয়, তাদেরকে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ভিকটিম বা গুমের শিকার হতে হয়েছে। এখন যেহেতু দলটির ব্যাপারে অনেকটাই মানুষ মানে এক ধরনের পজিটিভ ইমপ্রেশন দিয়েছে যে দলটি হয়তো ক্ষমতা, যদি সরকার নির্বাচন দেয় আগামী ফেব্রুয়ারিতে, তাহলে এই দলটি হয়তো ক্ষমতা অধিষ্ঠিত হবে এবং এটা ঠেকাতে পারবে না। আমি আসলে দেখি যে এই দল সর্বোচ্চ ঠেলে ঠুলে হয়তো 200 কাছাকাছি এসে যেতে পারবে না, বড় জোর 170 বা 80, এখন যে অবস্থা তাতে 170 বা 80-র বেশি হতে পারবে না। তো এই দলটি আমার কাছে মনে হয়েছে যে এই দলে নিয়ে এখন ফরাসি পীর অনেক কথা বলছেন, অনেকে অনেক ধরনের আলোচনা করে এই দলকে ফুলায় ফাপায় একটা বড় দল হিসেবে মানে পরিচিত করার চেষ্টা করছেন। বাট আমার কাছে মনে হয়েছে এই দলের যে আসল সংকটগুলো রয়েছে সেইগুলো নিয়ে কেউ কথা বলছে না, বা কথা বললেও সেইগুলো আমাদের চোখে বা কানে আসছে না। আমি বলবো যে বিএনপির একটা বড় সংকট হচ্ছে যে সে তার বয়ান তৈরি করতে পারে না। সে আসলে কি করতে চায়, কেন করছে, এবং কি কাজ করলে তার জন্য রাজনৈতিকভাবে সার্থকতা আসবে, সেই জিনিসটা তার মিসিং। এবং দেখবেন যে 1971 ওয়ারে যারা স্বাধীনতা সংগ্রামে যারা সরাসরি বা সম্মুখ সমরে ছিল, তাদের একটা বড় অংশই কিন্তু পরবর্তীতে বিএনপিতে যোগদান করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এই দলের ভেতরে দীর্ঘ বছর যেভাবে জামাত চেপে ধরেছিল বা জামাতের যে প্রচ্ছন্ন প্রভাব ছিল, তার জন্য এই দলটির প্রতি যারা মুক্তিকামী বাংলাদেশি ছিলেন তাদের সেই একইভাবে শ্রদ্ধাবোধ কাজ করেনি। পরবর্তীতে দলটি যে বিএনপি জামাত হিসেবে পরিচিত হয়ে এর যে সেন্ট্রিস্ট পজিশন বা মধ্যমপন্থা দল হিসেবে যে পরিচয়, সেটা অনেকভাবেই ব্যাহত হয়েছে। এবার দেখুন, এই 5ই আগস্টে যখন ছাত্ররা এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করলো, তখন যে জিনিসটা হয়েছে যে বিএনপি এখানে সরাসরি এবং বড় অংশ ছাত্রদল, যুবদল এখানে কাজ করেছে, কিন্তু তারা তাদের বয়ান দিয়ে কিন্তু এটা প্রমাণ করতে পারেনি যে এই দলটি এই আন্দোলনে একটা কোর ভূমিকা বা লিড ভূমিকা পালন করেছে। অবশ্যই নাহিদ, আসিফ, মাহফুজ এদের সাথে একসাথে হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, অর্থাৎ পরবর্তীতে এখন যে ধরনের বয়ান তৈরি হচ্ছে সেই বয়ানের ভেতরে কিন্তু আনফর্চুনেটলি বিএনপির পার্টিসিপেশনটি উল্লেখযোগ্যভাবে দেখা যাচ্ছে না। এইবার আসেন পার্টিটা আসলে কেন, এই পার্টিটাকে আমি বলি যে কেন পার্টিটি জনগণের কাছে কিভাবে পরিচিত হচ্ছে। দেখেন, বিএনপি নিয়ে কথা বললে দেখবেন যে এক শ্রেণীর মানুষ আছে যে তারা প্রায় বলেন যে ভাই এটা একটা হচ্ছে পরিবারতন্ত্র, পরিবারের একটি পার্টি। তা আমি বলি যে ভাই, পরিবারতন্ত্র যদি এই পার্টিটা হয়ে থাকে তাহলে আপনি দলটি করেন না, আপনি নিজে এই দলের আপনি একটি দল ফর্ম করুন এবং সেই দলটি পালন করুন।
এইটা একটা বিবেচনা হতে পারে না। একজন মানুষের যোগ্যতা অযোগ্য যদি থাকে আপনি সেটা নিয়ে কথা বলতে পারেন। এখন আমি তো মনে করি যে XYZ এই রাজনৈতিক দলের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং সেটা সম্ভব। এখানে অবশ্যই এই রাজনৈতিক দলের ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, কিন্তু এই দলের যে পজিশনিং, অর্থাৎ এই দলটা কি সেন্ট্রিস্ট দল, এটা কি লেফটিস্ট দল, এটা কি দক্ষিণপন্থী দল, এটা কি বামপন্থী দল, এই পরিচয়টি মানুষের বিশেষ করে আধুনিক রাজনৈতিক সচেতন মানুষের কাছে আরও জনপ্রিয় হওয়া দরকার বা আরও পরিচিত হওয়া দরকার। এই পরিচিতিতে আমি দেখি যে যথেষ্ট ঘাটতি আছে এবং ঘাটতি থাকার কারণে আপনি দেখবেন যে যারা এই রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না তারা এই রাজনৈতিক দলের কথাটা ঠিক গুছিয়ে বলতে পারে না। এখন আসেন যে বিএনপির যে 31 দফা আছে, হ্যাঁ, 31 দফায় আপনি দেখবেন যে শুরুর পেজে আমার কাছে আছে 31 দফাটি। এই 31 দফায় শুরুতেই আছে হচ্ছে আপনার কি অনেক সুন্দর সুন্দর রেইনবো নেশনের কথা বলা আছে, সাউথ আফ্রিকায় যেরকম ছিল। ভাই আমি একটা জিনিস বলি যে সাউথ আফ্রিকার প্রেক্ষাপটের সাথে বাংলাদেশের প্রেক্ষাপট আপনি মিলিয়ে ফেললেন তো আপনি ভুল করলেন। প্রত্যেকটা দেশের যেরকম পার্থক্য রয়েছে পাশাপাশি সেই দেশের মানে ভৌগোলিক অবস্থান, সূর্যের অবস্থান, পাহাড় নদীর সমন্বয়, পাহাড় সমুদ্রের সমন্বয়, এই সব কিছু মিলিয়ে একটি একটি দলের এবং সেই রাজনৈতিক দল কিংবা অন্য যে কোনো ধরনের দলের এক ধরনের বলতে পারেন যে বন্দোবস্ত হয়। তো এই যে 31 দফা বলেছে, এই 31 দফাগুলো কিন্তু একদম বেসিক। আপনি যদি একটি রাজনৈতিক দলের কনস্টিটিউশন দেখেন, আমার কাছে মনে হয় যে সেই কনস্টিটিউশনে সে যা উদ্দেশ্যগুলো বাংলাদেশের জন্য বা সে স্বদেশের জন্য করতে চায় সেইগুলোকে একটু লিখিত পড়িত আকারে তারা বাংলা এবং ইংলিশেতে করে মানুষের সঙ্গে সেটা বিলু করছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে 31 দফা, এই 31 দফা কি মানুষ আসলে খুব জানে, এটাকে কি খুব ওয়েলকাম করছে? এর এমন কিছু কথা কি আছে যেটা তার ব্রেনের ভেতরে, অর্থাৎ একটা ছাত্র বা একটা ছাত্রী বা একটা যুবক বা যুবতী বা একটি তরুণী তার মাথার ভিতরে কি ওই 31 দফার কোনো ওয়ার্ড যেটা সরাসরি কাজে লাগবে সেই ওয়ার্ডটা কি মাথায় স্ট্রাইক করেছে কিনা? আমার ধারণা এরকম কোনো কিছু স্ট্রাইক করেনি। অনেক সুন্দর সুন্দর কথা আছে, অনেস্টলি অনেক সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু যদি আপনি স্ট্রাইক না করতে পারেন, এমন কোনো প্যাগ না থাকে, এমন কোনো হুকিং পয়েন্ট না থাকে, তাহলে যেটা হবে যে এই বয়ানটা আপনি যখন তৈরি করবেন, এই বয়ানটা মানুষ হয়তো শুনবে কিন্তু তার মাথায় থাকবে না। এরপরে আসেন যে এই দলটির একটা বড় সংকট হচ্ছে এর কোনো ইনোভেশন নাই। ভাই এর একটাই ইনোভেশন যে ভাই আপনি আওয়ামী লীগ খারাপ তাই আমি বিএনপি করবেন, অর্থাৎ এখন সেই জিনিসটা কিন্তু এনসিপি দেখেন না, একটা দল হয়েছে এনসিপির মাঝে, ভাই বিএনপি খারাপ আমি ভালো। আপনি ভালো কেমনে? আপনি তো লাগাইতে চান না, তো আপনি তো লাগাইতে চান, হ্যাঁ, তাহলে আপনি যদি লাগাইতে চান তাহলে আপনি কেমনে ভালো হইলেন? তাহলে আমি যদি এই কথাগুলো বলি, এগুলো তো খুবই অড কথা, এগুলো শুনতেও মানে বাজে লাগে, কিন্তু এই যে ধরেন কথাবার্তা দিয়ে যেগুলো হচ্ছে এখন, ইটস নাথিং, ইটস অ্যাবসলিউটলি পার্ট অফ দ্য পলিটিক্স। বাট আমার ইয়েটা হচ্ছে যে আমার অবজারভেশন হচ্ছে যে এই দলে কোনো ইনোভেশন নেই, অর্থাৎ এই দলের এমন কোনো কাজ আপনি দেখাইতে পারবেন না যে কাজটা আপনার কাছে দেখে মনে হয় ওয়াও, দ্যাটস ইনক্রেডিবল বিউটিফুল, দ্যাটস ইনক্রেডিবল নিউ আইডিয়া। এবং এইটা আমার কাছে মনে হয় না যে কেউ এইভাবে বলে। হ্যাঁ ঠিক আছে, যখন আপনি বলছেন যে ইউথদের জন্য আপনি কি করবেন, আপনি বলছেন যে পেমেন্ট গেটওয়ে ওপেন করে দেওয়ার জন্য ব্যবস্থা নেবেন, পেপল আপনি আনবেন, এইগুলো দিস আর দ্য চটকদার ওয়ার্ড, চটকদার ওয়ার্ড। ভাই এইটা এনসিপিও করতে পারে। এনসিপি একটা ইয়াং দল, 1 বছর হয় নাই, সেই দল যদি এরকম কমিটমেন্ট করতে পারে, তো হোয়াট ইজ নিউ উইথ দ্য বিএনপি?
এই দল যখন তার কোনো ইনোভেশনের কথা বলে তখন সে জিয়াউর রহমানের খালকাটা তে চলে যাবে, তার এরপরে হয়তো বিএনপির তারপরে হয়তো খালেদা জিয়ার বিভিন্ন সংস্কারমূলক কাজের উদাহরণ দিবেন। তারপরে তারেক রহমানকে বোঝানোর চেষ্টা করবেন উনি হচ্ছে অনবদ্য একটা মানুষ, উনি এটা করেছেন সেটা করেছেন। আমার কথা হচ্ছে যে ভাই, এই জিনিসগুলো একজন সাধারণ নেতা হিসাবেই করার কথা, সেটা তো তারেক রহমান তো অনেক দূর কি বাত হ্যাঁ। তো এইখানে যখন একটা সংকট রয়েছে, এইখানে যখন তারা কার্যত করতে পারছে না কোনো আইডিয়া বা জেনারেট করতে, তখন এই যে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান তাদেরকেই ওনাদের সেল করতে হয়। বাট আই ডোন্ট থিঙ্ক যে ইট শুড বি ডান। মানুষের সাথে কি তাহলে কোনো এঙ্গেজমেন্ট হয় আসলে? জিয়াউর রহমান তো আজ থেকে 40 বছর আগে চলে গেছেন, তো উনি চলে গেছেন, ওনাকে আমি নিয়ে আসতেছি, তাকে হিরো বানাচ্ছি। অনেকে তো বলতে পারে যে ভাই জিয়াউর রহমানকে আপনি এত এনে হিরো বানাচ্ছেন, এত ইয়ে করতেছেন, এই যে শেখ মুজিবকে নিয়েও তো করছিল। আমার কাছে মনে হয় যে জিয়াউর রহমানকে অবশ্যই আনতে হবে। উনি কি করতে চেয়েছিলেন, উনি কি কাজ করতে যাচ্ছেন, দল সেটা অবশ্যই প্রমোট করবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা প্রয়োজন হচ্ছে যে ওই আলোচনা, ওই এঙ্গেজমেন্ট আসলে কি বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব কাজে দিয়েছে কিনা। এরপরে আসেন, আমি অনেক সময় এই দলের অনেক সিনিয়র নেতাদের সঙ্গে যখন আমার মিটিং হয়েছে, ব্যক্তিগতভাবে আমি তাদেরকে বলেছি যে আপনারা দয়া করে কিছু ইনোভেশন নিয়ে আসেন, এবং কিছু কিছু ইনোভেশনের কথা বিভিন্ন দলের রাজনৈতিক নেতাবৃন্দকে যেরকম আমি ফ্রিতে আপনার পরামর্শ দিই, এরকম অনেক সময় আমি অনেককেই বলেছি যে আপনারা এটা করতে পারেন, ওইটা করতে পারেন। করা প্রয়োজন। আপনি যতক্ষণ না করছেন, যতক্ষণ ইনোভেশন আনছেন, রাজনৈতিক দল হিসেবে আপনি বড় শোডাউন করলেন, বড় একই গেঞ্জি পরাইলেন, একই টুপি দিয়ে বিভিন্ন রকমের রং বেরঙের র্যালি করে আনলেন, কিন্তু এর ইম্প্যাক্টটা কোথায়? ইম্প্যাক্টটা আসলে তখন যখন আপনি মস্তিষ্কের ভিতরে এটা ঢোকাতে পারবেন। এই দলের একটা বড় সংকট হচ্ছে যে তারা কোনো মার্কিং টার্কিং এর ব্যাপারে নেই। ধরেন একটা নেতা পয়সা বানাইছে, একটা নেতা শিক্ষিত অনেক, আর একটা নেতা হার্ডওয়ার্কিং। বিএনপি জানে না যে কাকে নিলে অরিজিনালি তার ওই জায়গাটা সেফ হবে। ধরেন আমি হইলে পয়সাওয়ালাকে নিতাম, নাকি আমি শিক্ষিত লোককে নিতাম, নাকি আমার যে কর্মী অল্প শিক্ষিত কিন্তু অনেক পরিশ্রমী, দলের আইডিয়া কি ইয়ে করছে, এইটা কিন্তু আমার জন্য একটা বড় ডাইলামা হয়ে যেত। আমি এইটা নিলে আপনি তর্ক করতেন যে ওইটা কি, ওইটা, বা আমি যদি এরকম যে অপশন থাকলে আপনার জন্য খুব ঝামেলা। কিন্তু আপনার যদি যাচাই করার ক্ষমতা থাকে, অর্থাৎ এই নেতা আমার গত 15 বছরে কাজ করেছে, আমার এই নেতা যে কোনো বিপদে সে আমার পাশে থাকে, এইরকম যদি আপনি বাছাই না করতে পারেন, তাহলে যে ছেলেটা পরিশ্রম দিল, যে জীবনের ঝুঁকি নিল, সে কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। সে তখন দলের সঙ্গে থাকে কারণ তার আর কোনো যাওয়ার জায়গা নাই, কিন্তু সে সুযোগ পেলে আপনাকে সে ছেড়ে চলে যাবে। তার মানে এই 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 আইডিয়াটা খুবই জরুরি, যে কিভাবে কোন আইডিওলজি দিয়ে আপনি তাকে সাথে রাখবেন। আপনি দেখুন, আওয়ামী লীগ বিএনপির একটা বড় ক্ষতি করেছে। তারা যেভাবে নেগেটিভ ক্যাম্পেইন করছে গত 20-25 বছর ধরে, লেটস সে 20 বছর ধরে যেটা করছে, এমনভাবে করছে তরুণ প্রজন্মের ভিতরে পেপার কাটিং টাটিং, এই যে ইন্টেলিজেন্সের সাপ্লাই দেয়া তথ্যের উপর ভিত্তি করে আওয়ামী লীগ পুরা বিএনপি, বিশেষত তারেক রহমানকে একেবারে নাস্তানাবুদ করে দিছে। আমার কাছে বারবার মনে হয় যে আচ্ছা ঠিক আছে, তারেক রহমান ইজ নট অ্যান এঞ্জেল, বাট আপনি কি এমন কোনো কাজ করতে পারেন না? আপনি কি এমন কোনো কাজ হতে পারে না যেটা করে এই দলের অন্যান্য নেতা, এমনকি তারেক রহমান, তার ইমেজকে সে বিল্ড করতে পারে? কিন্তু সেটা তো করতে পারছে না। দেখুন, একটা বিষয় আমি আপনাকে বলি যে বলে না যে টেম্পো স্ট্যান্ড, তারপরে ফুটপাত দখল করে, তারপরে চাঁদাবাজি,
চাঁদাবাজি তো হচ্ছে, এটা তো যদি কেউ অস্বীকার করে ভাই করতে পারে, বাট আমি জানি এটা হচ্ছে। আমি জানি যে টেম্পো স্ট্যান্ডও দখল করছে, এটা বাস্তবতা, এটা আপনি মাইনা নেন। আর এটা যদি আপনি কেউ কোনোভাবে কাভার দিতে চান, আই এম সরি টু সে, এটা একটা অন্যায় হবে। কিন্তু আপনি আর্গুমেন্টটা কি করতেছেন? আর্গুমেন্টটা হচ্ছে যে শেখ হাসিনার মাসল, অর্থাৎ সে যে ঢাকায় টেরোরাইজ করে রাখতে পারতো লোকজনকে, এটার বেসিক মানে শক্তিটা ছিল এই ইসমাইল হোসেন সম্রাট, রতন, XYZ। এবং আপনি খেয়াল করে দেখবেন এইগুলো আগে একটা দীর্ঘ সময় করতে হচ্ছে চৌধুরী আলম, প্রচুর লোক জমায়েত করতে পারতো চৌধুরী আলম এবং ওদিকে নাসিরউদ্দিন পিন্টু। তো এই দুইজন মানুষকে কিন্তু একদম প্রথম মানে যে দফা শেখ হাসিনার প্রথম যে 5 বছরের জন্য আসছিল, তখনই সে দুইজনকে একটা হচ্ছে বিডিআর মামলায় নাসিরউদ্দিন পিন্টুকে, আর ইয়েকে গুম করে ফেললো, এই চৌধুরী আলমকে র্যাব থেকে গুম করা হলো। তো এই যে গুম করে ফেলা হলো, এইটার ইম্প্যাক্টটা কি? ইম্প্যাক্টটা হলো যে ফুটপাতে, বঙ্গবাজারে, গুলিস্তানে, এইখানের যে মানে ইনফর্মাল ট্রেডের বা ইনফর্মাল যে মানি ইকুয়েশনটা, সেইটা পুরো আওয়ামী লীগের কাছে চলে গেল। এবং আওয়ামী লীগ ওইটা দিয়েই গত 15 বছর 16 বছর হিউজ পরিমাণ সে স্ট্রিটে, বিশেষ করে বঙ্গবন্ধু অ্যাভিনিউ বা এইসব মানে এলাকায় সে কিন্তু তার প্রভাবকে বিস্তার করছে, ধরে রাখছে। এবং আপনি যদি এই চাঁদাবাজি না করেন এখন, বা এই চাঁদাবাজির এই এতে না যান, এটা যদি বিএনপি না করে, এটাকে জামাতকে করতেই হবে। জামাত যদি না করে তাহলে এটাকে এনসিপিকে করতে হবে। কিন্তু কাউকে করতে হবে এই কারণে যে এই যে ইনফর্মাল যে ট্রেডটা হয়, ইনফর্মাল যে আইডিয়া মানে বেচাকেনাগুলো হয়, অর্থাৎ যে আপনি দেখবেন যে মিরপুর 10 নম্বরের 2 পাশে শত শত বিকাল থেকে শত শত দোকান বসে যায়, ঠিক আছে? এই দোকানগুলোতে তো তারা টাকা দিচ্ছে, কাকে দিচ্ছে, কেন দিচ্ছে, তার কিন্তু একটা মানে ইনফর্মাল একটা লেখাপড়া আছে। তো এইটা বিএনপি একা নিল এই পুরা ব্লেমটা, কিন্তু বিএনপির জন্য উচিত ছিল সে কেন এটা করছে সেটার ব্যাখ্যা দেওয়া, অথবা সে যদি এটা না করে তাহলে এটার অবস্থা নেয়। সে 2টা জায়গারই করেনি, সেটা মধ্যমপন্থী জায়গায় কাজ করছে। এইটা আমার কাছে মনে হয় যে একটা আত্মঘাতী সিদ্ধান্ত লং রানে। এবার আসেন যে বিএনপির একটা বড় সংকট হচ্ছে যে সে আইডিওলজি সেন্ট্রিক পলিটিক্সের বদলে সে একটা পপুলিস্ট আইডিয়ার দিকে যাচ্ছে, হুইচ ইজ ভেরি অ্যালার্মিং। আপনি যখন সবচেয়ে বড় ভয়ের কারণ হচ্ছে যে আইডিওলজিক্যাল স্ট্যান্ড সেখানে আর থাকে না, কিংবা পার্সোনালি কাল তৈরি হয়ে যায়। দুইটাই আমি বলবো যে ডেমোক্রেটিক প্রসেসের জন্য যথেষ্ট বলবো উদ্বেগজনক। এই দলটির আপনি দেখবেন যে এই দলটির ভালো কোনো গবেষণা কেন্দ্র নেই। আমি এদের বিএনআরসিতে গিয়েছি, কিছুটা বিএনপি ঘেঁষা, এটাকে বলে হচ্ছে ব্রেইন, হ্যাঁ ব্রেইন, ওরাও গবেষণা করে, ওদের সাথেও আমি কথা বলেছি, দেখা করেছি। কিন্তু আমার কাছে মনে হয় যে এরা আরও ভালো করতে পারতো। ওরা যদি, এটা বিএনপি না বাট ইন্ডিপেন্ডেন্ট ওরকম কোনো রিসার্চ ফার্ম, ইভেন বিএনপির একদম মানে মুখপাত্র বলতে পারেন হচ্ছে বা বিএনপির জন্য কাজ করে বিএনআরসির কাজ নিয়ে, মানে কাজের কোয়ালিটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যে তারা চাইলে আরো অনেক বেটার করতে পারে। অ্যাজ দে নিড মানি, দে ক্যান ডু দিস আউট অফ ইউনিভার্সিটি সার্কেল, আউট অফ দ্য আদার গ্যাদারিং, লেটস ডু ইট। তো এই আনফর্চুনেটলি আমি এই গবেষণাটা তা দেখি নাই। কত সুন্দর সুন্দর গবেষণা। আমাকে একজন ব্যবসায়ী একবার বললেন যে আমি আপনাকে টাকা দিচ্ছি, আপনি একটু গবেষণা করে দেন। আমি বললাম যে দেখেন, আমি তো এটা করি না, আমি বিদেশিদের জন্য গবেষণা করে দিই, এবং এটা বিদেশিরা আমাকে অনেক সময় কনসালটেন্ট হিসেবে হায়ার করেন তাদের গবেষণা কাজে সহায়তার জন্য।
বিএনপির আর একটা বড় সংকট হচ্ছে যে সে মিডিয়াতে তার লোক বসাইছে, অর্থাৎ বিএনপি বিটের নেতা, বিএনপি বিটের বড় সাংবাদিক তারে বসাই দিছে অমুক চ্যানেলে, ওই চ্যানেলের দায়িত্ব, ওই পত্রিকার দায়িত্ব, এইগুলা। দিস ইজ ভেরি চিপ আইডিয়া অফ ম্যানিপুলেটিং মিডিয়া। এই যুগে এগুলো আসলে কেউ খায়ও না, বরঞ্চ এটা নিয়ে হাসাহাসি করে, আরে কারে বসাইছে, ওরে কি, ওর কি যোগ্যতা আছে কিনা, ও কি এটা করে। If you really want to have a sustainable and viable media, you have to, I would say, you have to hire very independent mind জার্নালিস্ট। এবং আপনি যদি এটা না করতে পারেন, আপনার কাজ হচ্ছে সমাজে বিএনপি, আওয়ামী লীগ, জামাত এগুলোর ঊর্ধ্বে গিয়ে নিউট্রালি কাজ করতে পারে বা সোসাইটিতে গণমাধ্যম বুঝে এইগুলো মানুষকে প্রমোট করা। আমি বলবো যে এটা একটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় রাজনৈতিক দল হিসেবে বিএনপি, যে বিএনপির একটা শক্তিশালী মিডিয়া ইনস্ট্রুমেন্ট দাঁড় করায়নি। কারা মিডিয়া ডিল করতেছে, কিভাবে করলে মিডিয়া সাস্টেইনেবল হবে, কমিউনিকেশনের দিকে আগাবে। এবং আমি আপনাকে বলি যে যেভাবে মিডিয়া দাঁড়াচ্ছে, মিডিয়ার কাজ এই দলটি করছে, এটা কিন্তু ভয়ঙ্কর দিকে চলে যাবে একটা সময়। হ্যাঁ, কারণ সে তো একটা স্কিল ম্যান পাওয়ারদের কাজটা করছে না, করছে হচ্ছে তার লয়াল লোকগুলো। লয়াল মানেই কিন্তু সাস্টেইনেবল একটা প্রসেসের ভিতরে যায় না। আমি বলবো যে বাংলাদেশের এই মুহূর্তে যেটা বিশেষ করে যে রাজনৈতিক দলের মিডিয়া ম্যানেজমেন্টটা এবং পলিটিক্যাল কমিউনিকেশন, এই দুইটা জিনিস যে আলাদা, অর্থাৎ এইটা আপনাকে কমিউনিকেশন একজন এক্সপার্ট 3-4-5 লাখ টাকা বেতন পাচ্ছে এমনি না, তার সার্টেন কাজ ক্রাইটেরিয়া আছে। সে কিভাবে ইনফরমেশনকে ডিসেমিনেট করবে, কিভাবে করলে সেই জিনিসটা সোসাইটিতে ইম্প্যাক্ট ফেলবে, এই মুন্সিয়ানাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাট আমার কাছে মনে হয় যে সিরিয়াসলি দলটি যেহেতু একটি গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়েছে, না, আমার কাছে মনে হয়েছে যে এই দলটির এখন সময় ছিল যে সে তার ন্যাশনাল স্পোকসপারসন তৈরি করবে। এটা বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলো করে, যে এই বিষয়ে এই এক্সপার্ট, এর বাইরে কেউ কথা বলবে না। দলীয় সিদ্ধান্তের মতো হবে, দলীয় সিদ্ধান্ত দলীয় নেতাকর্মীদের সাথে হবে, কিন্তু সাধারণ মানুষ জানবে যে এই দলের পলিটিক্যাল কমিউনিকেশনটা কি হচ্ছে। তারা প্রয়োজন হলে সাধারণ নেতাকর্মীকে যখন আয়োজন হয় বা তার গ্যাদারিং হয়, সেই সময় তার ব্যাখ্যা করবে। এটা খুব জরুরি। এইটা জরুরি এই কারণে যে এইটা না হইলে তখন দুদু ভাই পানিতে ভিজায় দেন, তারপরে হয়তো আমার অন্য কোনো ভাই ফু দিয়ে দেন। হ্যাঁ, এই যে কাজগুলো করেন, তুচ্ছ তাচ্ছিল্য করেন অন্য দলের প্রতিপক্ষকে, আপনারা যখন এটা করেন, এটা খুবই অমানবিক, খুবই কষ্টদায়ক। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।